আজকে আমাদের টপিক হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে কগনিটিভ লার্নিং অ্যান্ড ইটস অর্গানাইজেশন। কগনিটিভ লার্নিং অ্যান্ড ইটস অর্গানাইজেশন। তো কগনিটিভ লার্নিং বলতে আমরা বলছি যে কগনিটিভ লার্নিং কথাটার অর্থ হচ্ছে যে এই যে এখানে আমার স্লাইডে লেখা আছে, কগনিটিভ লার্নিং রেফার্স টু লার্নিং প্রসেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস রিজাল্টিং ফ্রম ব্রেন। তার মানে হচ্ছে মানুষের বৌদ্ধিক বিকাশ, এবং সেই বৌদ্ধিক বিকাশের ফলে মানুষের যা শিক্ষা লাভ হয় তাকেই বলা হচ্ছে কগনিটিভ লার্নিং। কগনিটিভ লার্নিং সাধারণত এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স এবং এটা একটা শিক্ষা ভিত্তিক অভিজ্ঞতা। সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা খুব প্রথাগত শিক্ষার মধ্যেও হতে পারে, আবার প্রথাগত শিক্ষার বাইরেও হতে পারে। আচ্ছা, কিন্তু যদিও এটা বৌদ্ধিক, এটা মানে বুদ্ধি ভিত্তিক, মানুষের ব্রেনের মানে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট থেকে আসে ঠিকই, কিন্তু এটাও দেখা যাচ্ছে যে এই কগনিটিভ লার্নিং মানে বৌদ্ধিক শিক্ষার মধ্যেও কোথাও না কোথাও আমাদের অ্যাফেক্টিভ লার্নিং, যেটা হচ্ছে অনুভূতিমূলক শিক্ষা, এবং সাইকোমোটর দক্ষতামূলক শিক্ষাও কোথাও না কোথাও লুকিয়ে থাকে। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কগনিটিভ লার্নিং এর চারটে ইউনিট, প্রধানত চারটে ইউনিট আছে। আমি ইংরেজির নামগুলো বলে দিচ্ছি, তারপরে বাংলা করে বলছি। স্কিমা, সিম্বলস, কনসেপ্টস অ্যান্ড রুলস। আচ্ছা, এই চারটের মানে হচ্ছে, স্কিমা কথাটার অর্থ হচ্ছে পরিকল্পিত। পরিকল্পিত এই কথাটার মানে হচ্ছে যে যখন আমার কোনো বৌদ্ধিক শিক্ষা সেটা কোনো পরিকল্পনা মাফিক আসতে পারে, এবং এটা অনেক সময় আমার অভিজ্ঞতার একটা চিন্তা ভাবনা থেকে, আমি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি, অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, তার মধ্যে থেকেই আমাদের এই মানে এই ধরনের স্কিমা মানে উদ্দেশ্যমূলক কাজের প্রবণতা আসতে পারে। এটা একটা পরিকল্পিত, এটা কিন্তু এটা একটা প্ল্যান্ড এক্সপিরিয়েন্স, এটা একটা পরিকল্পিত। এবং সেখানে আমরা দেখছি যে এই পরিকল্পনার মধ্যে আমাদের যেগুলি পঞ্চ ইন্দ্রিয়, সেগুলো কিন্তু নানাভাবে কাজ করে, সেগুলো নানাভাবে সাহায্য করে এই পরিকল্পিত বৌদ্ধিক শিক্ষা গ্রহণ করতে বা পরিকল্পিত বৌদ্ধিক শিক্ষা দান করতে, সব ক্ষেত্রেই হতে পারে। এবং এটা দেখা যাচ্ছে যে এটা কোনো রকম ছবি, কোনো রকম কংক্রিট কোনো বিষয়বস্তু তার উপর নির্ভর করে না। এটা সম্পূর্ণই আসে আমাদের চিন্তা ভাবনা থেকে, আমাদের ধারণা থেকে, আমাদের আইডিয়া থেকে। সেটাকেই বলা হচ্ছে স্কিমা। আচ্ছা, সেটা নানা রকমের হতে পারে। ধরা যাক আমি আমার চিন্তা ভাবনা দিয়ে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কল্পনা করছি। এটা কিছুটা কল্পনা ভিত্তিক হতে পারে, মানে পরিকল্পিত ইন দ্য সেন্স যে আমার কল্পনা থেকেও এটা আসতে পারে। যেমন আমি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কল্পনা করছি, সেটি আমার চোখের সামনে নেই, কিন্তু আমার ধারণা থেকে, আইডিয়া থেকে আমি এই চিন্তা ভাবনার মধ্যে আসতে পারি। সেটা আমাকে কিন্তু আমার ব্রেন সাহায্য করছে। এই যে চিন্তা ভাবনা, যেটা আমার মনের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, সেটা আমার চোখের সামনে নেই, আমার চোখের সামনে কোনো ছবি নেই, আমার চোখের সামনে কিছুই নেই, কিন্তু আমার মানুষ চক্ষু দিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছি। কিন্তু এটা পরিকল্পিত এই অর্থে বলা হচ্ছে যে এটা মানে আমার মধ্যে এই যখনই আমি প্রাকৃতিক দৃশ্যের কথা বলবো, তার সঙ্গে আমার চোখের সামনে এটা বেশি উঠবে। এটা একটা পরিকল্পিত চিন্তা, আমরা বলতে পারি এটা একটা পরিকল্পিত চিন্তা। আচ্ছা, তারপরে হচ্ছে সিম্বল কথাটার মানে আমরা জানি যেটা হচ্ছে চিহ্ন ভিত্তিক। আচ্ছা, চিহ্ন ভিত্তিক মানে কি? এখানে কোনো বিশেষ কোনো চিহ্ন নয়, এখানে চিহ্ন মানে
যখন আমরা ধরা যাক আমরা যখন বলছি গড বা ভগবান বা ঈশ্বর, তখন আমাদের আমাদের এক বিশেষ ধরনের ছবি আমরা দেখতে পাই বা বুঝতে পারি বা ভাবতে পারি। এটা সিম্বলিক। আমি যখন বলছি বাঘ, একটি আমরা বাঘ জন্তু, সেটা আমরা কল্পনা করতে পারি। মানে এটা খুব স্পেসিফিক, এটা ওই একটা দৃশ্যের মধ্যে পড়ে না, এটা কোনো একটা বিশেষ কিছু। আমি যদি বলি টেবিল, আমি যদি বলি চেয়ার, মানে একটি বিশেষ দ্রব্যকে এখানে বোঝানো হচ্ছে, সেটাই এখানে সিম্বল বলা হচ্ছে। এখানে চিহ্ন মানে যে ধরনের আকারে সেই জিনিসটি আছে, সেটা বিষয়, সেটা কোনো মানে মানুষও হতে পারে, সেটা কোনো লিভিং বিইংও হতে পারে, মানে যাদের প্রাণ আছে সেরকম কিছু হতে পারে, আবার নাও হতে পারে। আমি যখন বলছি ঘোড়া, ঘোড়া মানে হচ্ছে আমার চোখের সামনে সেই ঘোড়া রয়েছে, কারণ ঘোড়া একটি জন্তু, সেই জন্তুর অবয়বটা আমার চোখের সামনে রয়েছে, সরি, সেটাকেই বলা হচ্ছে সিম্বল। এবং সিম্বল সব মানুষের, সব আমাদের যতই বয়স বাড়ে, যতই আমরা ক্রমশ আমাদের মানে ম্যাচিওরিটি তৈরি হয়, আমাদের অভিজ্ঞতা মধ্যে দিয়ে আমরা যাই, আমাদের নানা রকম প্রাপ্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের এই ধারণা, এই চিহ্ন ভিত্তিক বৌদ্ধিক শিক্ষা যদি আমি বলি, এইভাবে যদি বলি, তাহলে সেটা ক্রমশ বাড়তে থাকে, ক্রমশ উন্নত হতে থাকে। এবং আমরা ছোটবেলায় হয়তো আমাদের এটা একটা উদাহরণ দিয়ে বলি, ছোটবেলায় আমরা হয়তো ছবির বইয়ে একটি মানুষের ছবি দেখেছি, বা ছোটবেলায় একটা ছবির বইয়ে আমি একটি পাখির ছবি দেখেছি। কিন্তু আমি যখন পরে আমার একটা সময় সেই জীবনের সেই স্তর কাটিয়ে আমি যখন একটা অন্য স্তরে পৌঁছেছি, তখন পাখি বলতেই ওই ছবিটাই আমার সামনে ভেসে ওঠে। তাহলে এটা মানে নিশ্চিতভাবে একটি বিশেষ ধরনের আকারকে বোঝায়। আকার বললেও এটা বলা যেতে পারে, একটা আকারকে বোঝায়। পাখিকে যেরকম দেখতে হয় সেটা আমার চোখের সামনে ভেসে উঠছে, কারণ এই সম্বন্ধে আমার একটা ধারণা আছে, একটি চিহ্ন। এটাকেই বলা হচ্ছে সিম্বল বা চিহ্ন। এবং এটা এটা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, ধরা যাক যে আমি আমার বাচ্চা বা স্টুডেন্টদের শিখিয়েছি, বা আমি নিজে শিখছি ত্রিকোণ, ট্রায়াঙ্গেল। তো আমি আমার ট্রায়াঙ্গেল সম্বন্ধে বা ত্রিকোণ সম্বন্ধে আমার একটা ধারণা আছে, এটা একটা জিওমেট্রিক্যাল নলেজ, এটা একটা গণিত ভিত্তিক শিক্ষা। তো আমি যখন কিছু ট্রায়াঙ্গেল বলবো, ত্রিকোণ, আমি বলছি এই টেবিলটি ত্রিকোণ, তার মানে কি, ত্রিকোণটা কি ধরনের আকার সেটা আমার চোখের সামনে ভেসে উঠছে, তাকেই বলা হচ্ছে ত্রিকোণ। আচ্ছা, তারপরে আমি আসছি কনসেপ্ট। কনসেপ্ট মানে খুব স্বাভাবিক, কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, যে চিন্তাটা আমার শুধুমাত্রই ধারণা ভিত্তিক, যে চিন্তাটা আমার শুধুমাত্রই ধারণা ভিত্তিক, ধারণা ছাড়া যেখানে অন্য কিছু নেই, আমার চোখের সামনে কোনো ছবি নেই, আমার ধারণা যে আজকে আকাশ কালো করে আছে, তার মানে একটা বৃষ্টি হতে পারে, আমার ধারণা। এটা কিস থেকে ধারণা হলো, যে এটা আমি আমার কোনো বৌদ্ধিক চিন্তা দিয়ে শিখেছি, দেখেছি, আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি শিখেছি। সুতরাং সেই যে একটা কনসেপ্ট, সেটা হতে পারে। আর একটা হতে পারে যে এখন আর কিছু, মানে আমরা এরকম ভাবে যদি বলি যে গ্রীষ্মের পর শীত আসে, বা গ্রীষ্মের পর বর্ষা আসে, কেন না, আমরা সেটা অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি, সেটা কোনো সঠিক বিশেষ কোনো অবজেক্ট বা বিশেষ কোনো ছবি আমার সামনে নেই, কিন্তু আমার ধারণার মধ্যে দিয়ে এটাকে আমি আনতে পেরেছি। এবং রুল মানে হচ্ছে যেটা কোনো নিয়ম ভিত্তিক মানে দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। আমি প্রতিদিনই দেখছি, আমরা প্রতিদিন দেখছি যে দিনের পর রাত আসছে, রাতের পর দিন আসছে। তো এটা একটা রুল, এটা একটা নিয়ম, পার্থিব নিয়ম।
আমি জন্ম থেকে এটা দেখে আসছি, হয়তো আমরা মানে জন্মের পরে পরে এটাকে উপলব্ধি করতে পারি না, কিন্তু যখন থেকে এটা উপলব্ধি করতে পারি তখন থেকেই আমরা দেখছি দিনের পর রাত, রাতের পর দিন আমরা এটাকে একটা পার্থিব নিয়মের মধ্যে ফেলছি। আমরা আমরা জানি এই মাসের পর এই মাস আসবে, এই যেমন আজকে 31শে ডিসেম্বর, এই বছরটি শেষ হয়ে গেল, আমরা জানি যে কাল থেকে একটি নতুন বছর শুরু হচ্ছে, 2020 ইংরেজি নতুন বছর শুরু হচ্ছে 2025। তো এইগুলোই হচ্ছে এই রুলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগোতে পারি। আচ্ছা, এছাড়া আমরা দেখব যে কগনিটিভ লার্নিং মানে বৌদ্ধিক বৌদ্ধিক শিক্ষা বিশেষভাবে কাজে দেয় আমাদের প্রথাগত শিক্ষার মাধ্যমে। স্কুল এডুকেশন হতে পারে, কলেজ এডুকেশন হতে পারে। তাহলে আমরা দেখছি যে বিদ্যালয়ে যে সমস্ত বিভিন্ন শিক্ষাগত কার্যকলাপ আছে, শিক্ষাগত পরিকল্পনা আছে, শিক্ষাগত অনুষ্ঠান আছে, যাই বলি না কেন, সবকিছুর মধ্যেই কিন্তু আমরা বৌদ্ধিক শিক্ষার একটা বিকাশ আমরা দেখতে পাই। নানা রকম ভাবে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বৌদ্ধিক শিক্ষা বিকাশ আমরা দেখতে পাই। আচ্ছা, এছাড়া আমরা এটা বলতে পারি যে বৌদ্ধিক শিক্ষা ক্রমশই আমাদের অত্যন্ত উন্নত মানসিক গঠনের দিকে এবং মানসিক শিক্ষার দিকে নিয়ে যায়। এটা একটা ধরনের প্রথা, একটা ধরনের এগিয়ে চলার নিশানা আমরা বলতে পারি। আমি যেরকম বলছি এখানে হায়ার মেন্টাল প্রসেস, cognitive learning also leads to higher mental processes, মানে মানসিক শিক্ষার উন্নত স্তরে আমাদের নিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। বৌদ্ধিক শিক্ষা আমাদের সেইভাবে সাহায্য করে। সেটা আমাদের প্রথাগত হতে পারে, প্রথার বাইরেও হতে পারে, পেশাগত হতে পারে, পেশার বাইরেও হতে পারে। যেমন আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখেছি। একটা হচ্ছে মেন্টাল প্রসেস, যেটার একটা কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বোঝবার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এছাড়াও আমরা বলবো, আমি আর একটা পয়েন্টে আসছি, সেই পয়েন্টটা এটা বলে এই নেক্সট পয়েন্টটাতে আসছি, সেটা হচ্ছে বোধ শক্তি, আমাদের বোধ শক্তির বিকাশ করছে। অ্যানালাইজিং কথাটার মানে হচ্ছে আমরা যেটা বিশ্লেষণ করতে পারছি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের বোধ শক্তি তৈরি হচ্ছে, আমাদের কিছু বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম? আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হতে পারে যে আমি ধরা যাক যে আমি ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে পড়ছি বা পড়াচ্ছি, সেখানে আমার যারা ছাত্রছাত্রী বা আমি যদি ছাত্র বা ছাত্রী হই, তাহলে আমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আমার এই শিক্ষার মাধ্যমে, যেটা অবশ্যই বৌদ্ধিক শিক্ষা, যে ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ, যেখানে বিভিন্ন নদ নদীর বয়ে গেছে, সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন নদ নদী বয়ে গেছে। আচ্ছা, সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে, বোধগম্যতার মধ্যে পড়ে। অ্যানালাইজিং, কিছু বিশ্লেষণ করা, কোনো একটা বিশেষ ধারণাকে বিশ্লেষণ করা। যেমন আমি যদি বলি, আমরা ধরা যাক আমরা বলছি যে ভারতবর্ষের সংস্কৃতি, আমি ভারতবর্ষ নিয়ে কিছু উদাহরণ দিচ্ছি। ভারতবর্ষের সংস্কৃতি, এটাকে আমরা বিশ্লেষণ করছি, তার নানা দিক আছে, নানা স্তর আছে, সেটাকে আমি অ্যানালাইজ করছি, বিশ্লেষণ করছি, সবই কগনিটিভ, বৌদ্ধিক। রিজনিং কথাটার অর্থ হচ্ছে সেটা আমরা বিচার বুদ্ধি দিয়ে, আমরা কোনো যুক্তিবাদী, যেখানে কোনো যুক্তি দিয়ে আমি বোঝবার চেষ্টা করি। আমি যদি বলি ভারতবর্ষ একটি নাতিশীতোষ্ণ দেশ, তার মানেটা কি হচ্ছে যে ভারতবর্ষ ট্রপিক্যাল কান্ট্রি, যেটা আমরা বলে থাকি, সেটা কিরকম? সেটা হচ্ছে এইরকম যে ভারতবর্ষে কখনো শীত কখনো গ্রীষ্ম, শীতও আছে গ্রীষ্ম আছে। আমরা ভারতবর্ষকে পুরোপুরি মানে ঠান্ডার দেশ বলতে পারবো না, পাশ্চাত্য সভ্যতার মতো, এবং গরম দেশও বলতে পারবো না, নাতিশীতোষ্ণ।
দুটি আমাদের দেশে সমানভাবে রয়েছে। সিনথেসাইজিং, আচ্ছা সিনথেসাইজিং কথাটার অর্থ হচ্ছে সংশ্লেষণ করা, দুটি চিন্তা ভাবনাকে একই জায়গায় এনে ফেলা, দুটি চিন্তা ভাবনাকে একই জায়গায় এনে ফেলা। যেমন এই ভারতবর্ষকে যেমন নিয়েই যেমন উদাহরণ দিচ্ছি, যে ভারতবর্ষ আমরা জানি যুগ যুগ ধরে নানা রকম বিদেশি শক্তির আক্রমণ হয়েছে, এবং আমরা দেখছি যে তার ফলে একটা নতুন সংস্কৃতি ভারতবর্ষে তৈরি হয়েছে। সেটা কি করে এসেছে, সেটা আমরা যখন ভারতবর্ষের মানে সনাতন সভ্যতার কথা শিখি, এবং ভারতবর্ষ যে নতুন চিন্তা ভাবনা, নতুন সংস্কৃতিকে দেখেছে, নতুন সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়েছে, সেই দুটি সংস্কৃতির একটা মেলবন্ধন আমরা ভারতবর্ষে দেখেছি। সেটা আমাদের ইংরেজ রাজত্বে দেখেছি, সেটা আমরা মধ্যযুগে দেখেছি, প্রধানত এই দুটি সময় আমরা এটা দেখেছি। কম্পেয়ারিং মানে হচ্ছে তুলনা। তো আমরা এই বৌদ্ধিক শক্তি দিয়ে আমরা এই ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের সভ্যতাকে আমরা অন্য কোনো দেশের সভ্যতার সঙ্গে, এই এশিয়া মহাদেশের অন্য কোনো সভ্যতার সঙ্গে তুলনা করতে পারি। আমাদের সেটা বৌদ্ধিক ক্ষমতা, কিন্তু তার জন্য আমাদের একটা বেসিক নলেজ চাই। সেই মানে যেটা প্রধান জ্ঞানটা কিটাও বৌদ্ধিক জ্ঞান। সেটা কি, যে আমরা জেনেছি যে ভারতবর্ষ কিরকম দেশ, তাই জন্যই কিন্তু এই কম্পেয়ারিং মানে এই তুলনামূলক আলোচনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। ইভ্যালুয়েটিং কথাটার মানে হচ্ছে মূল্যায়ন। কিসের মূল্যায়ন? যে আমি যে সভ্যতার কথাটা বললাম, ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, তার একটা মূল্যায়ন, সেটা কি ধরনের, কিভাবে তার আমরা মূল্যায়ন করতে পারি, কতটা উন্নত ছিল, কতটা উন্নত আছে, বা কতটা উন্নত থাকবে, সেখানে কিসের মেলবন্ধন ঘটেছে, সেটাও আমাদের মধ্যে থাকে। এবং বলা হচ্ছে যে এই প্রসেসেস অফ কগনিটিভ লার্নিং, যে এই যে প্রসেসেস গুলো বললাম, যে পন্থার গুলো কথা আমি বললাম, যে পদ্ধতির গুলো কথা আমি বললাম, সেগুলি মূলত কিসের উপর দাঁড়িয়ে আছে? এই যে আমি বলছি, পারসেপশন, কনসেপ্ট, ফরমেশন, মেমোরি অ্যান্ড রিজনিং, এইগুলোর ওপর ভিত্তি করে কিন্তু আমাদের এই পন্থাগুলি, এই পদ্ধতিগুলি দাঁড়িয়ে আছে। সেগুলো কি কি হতে পারে? সেটা হচ্ছে পারসেপশন, দেখা। আমি কি দেখছি, দেখার অনেক রকম ধরন থাকতে পারে। আমি আমার যেটা দৈহিক চক্ষু, সেখান দিয়ে আমি দেখতে পারি, যেটা আমার মানসিক চক্ষু, সেখান দিয়ে আমি দেখতে পারি। এই পারসেপশন থেকে আমার দেখার ধরনটা অনেক রকম হতে পারে। আমি খুব সহজভাবে দেখতে পারি, আমি খুব খুঁটিয়ে দেখতে পারি, নানা রকম ভাবে এটা আমি দেখতে পারি। এছাড়া আছে কনসেপ্ট মানে হচ্ছে ধারণা। এই পারসেপশন থেকেই কিন্তু কনসেপ্ট আসে। আমি যা দেখছি, সেই দেখার যে অভিজ্ঞতা, সেটার ভিত্তিতেই কিন্তু আমার ধারণা গড়ে উঠছে। আমি যেটা দেখছি না, সেটা আমার মানস চক্ষু দিয়েও হতে পারে, আমার দৈহিক চক্ষু দিয়েও হতে পারে। যেভাবেই আমি দেখি না কেন, তার মধ্যে দিয়ে আমার একটা ধারণা তৈরি হচ্ছে, এবং এই ধারণাটা একটা ফরমেশন, একটা কোনো একটা আকার নিচ্ছে। আমার ধারণাটা কোনো একটা আকার নিচ্ছে। এই আকার সম্বন্ধে আমরা সবসময় সচেতন নাও থাকতে পারি। আমাদের মনে হতে পারে যে আমরা আকারটা আমাদের মনের চক্ষু দিয়ে দেখছি। আমি যে একটু আগে যে উদাহরণটা দিলাম, যে একটি ধরা যাক বৃষ্টি স্নাত দিন, হ্যাঁ, তো সেটা আমার চোখের সামনে নেই, তার সম্বন্ধে আমার কনসেপ্ট আছে, তার সম্বন্ধে আমার পারসেপশন আছে। আমি কখনো দেখেছি বৃষ্টি স্নাত দিন, আমি দেখেছি, যেখানে আমরা ইংরেজিতে বলে থাকি রেনি ডে। হ্যাঁ, সেটা থেকে আমাদের কনসেপ্টটা তৈরি হচ্ছে, মানে আমার ধারণাটা তৈরি হচ্ছে রেনি ডে কি করে হতে পারে। কিন্তু রেনি ডে এর ফরমেশনটা আমি হয়তো এই মুহূর্তে আমি বৃষ্টি স্নাত দিনের সামনে দাঁড়িয়ে নেই, তবুও আমার মধ্যে সেই ফরমেশনটা তৈরি, সেই আকার ভিত্তিক ধারণাটা আমার মধ্যে তৈরি হচ্ছে। সেটা কোত্থেকে হয়? সেটা আমার মনের চক্ষু দিয়ে হয়। এবং আরেকটা খুব বড় কথা হচ্ছে মেমরি, স্মৃতি। আমার স্মৃতিতে আছে। এটা কি করে সম্ভব? যে আমি একসময় সেরকম একটা বৃষ্টি স্নাত দিন দেখেছিলাম বলে সেই স্মৃতি আমাকে সাহায্য করছে
বুঝিয়ে দিতে, আমার মানুষ চক্ষু দিয়ে দেখতে যে বৃষ্টি স্নাত দিনটা কিরকম হবে। আকাশ খুব মেঘলা হয়ে এসছে, আমি বুঝতে পারছি যে এক্ষুনি খুব জোর বৃষ্টি নামবে। তো সেটা তাহলে হতে পারে, আমি ভেবে নিতে পারি যে আজকের দিনটি বৃষ্টি স্নাত দিন হবে। কেন না, আমার ওই স্মৃতি, আমার ওই যে পূর্ব জ্ঞান হতে পারে, পূর্ব স্মৃতি, পূর্ব স্মৃতি আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আহ, সেই সেই স্মৃতি আমাকে বর্তমানে আমার ধারণা তৈরি করতে, আমার আকার ধারণার একটি আকার তৈরি করতে সাহায্য করছে। স্মৃতি আমাদের অনেক কিছু শেখায়, যেটা আমি আরেকটু পরে বলছি। এবং রিজনিং, এর মধ্যেও কিন্তু একটা যুক্তি আছে। আমি যে ধরনের ছবি দেখেছি, যে ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, এই যে আজকে যে আমি আজকে দেখে প্রকৃতিকে দেখে আমি বুঝতে পারছি যে খুব জোর বৃষ্টি নামবে, এটি একটি বৃষ্টি স্নাত দিন হবে। তো এই যে রিজনিং, এটা হচ্ছে একটা যুক্তিবাদ। যুক্তিটা কি, যে আকাশ কালো করে এলে বৃষ্টি নামে, আকাশ দিন অন্ধকার করে এলে বৃষ্টি নামে, চারিদিক অন্ধকার করে এসছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তো এই যে এটা হচ্ছে একটা রিজনিং, এটা হচ্ছে একটা যুক্তিবাদ। তো সেই যুক্তিবাদটাও কিন্তু আমার মধ্যে কাজ করে। সবকিছুই কিন্তু এই যে এই যে পদ্ধতি, আর যেগুলো আমি আগেই বললাম, মধ্যে দিয়ে যাবার জন্য এই ধরনের মানে এইগুলির সাহায্য আমাকে নিতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আমার দৃষ্টি, একটা হচ্ছে আমার ধারণা, একটা হচ্ছে আকার, একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে যুক্তি। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাকে যেতে হবে। আচ্ছা, তারপরে আমরা আসব যে আরো ভালো করে এটাকে আমি আলাদা আলাদা করে বলছি, যে পারসেপশন, যেটা আমি অলরেডি বললাম, পারসেপশন আমাদের নানা রকম চিন্তা ভাবনা তৈরি করতে সাহায্য করে। এবং আমাদের যদি এই দৃষ্টি শক্তি বা দৃষ্টিভঙ্গি ঠিক থাকে, তাহলে আমরা অনেক ধারণা তৈরি করতে পারি, অনেক উন্নত মানের ধারণা তৈরি করতে পারি, এবং ক্রমশই উন্নত মানের ধারণার দিকে, উন্নত মানের চিন্তা ভাবনার দিকে আমি এগিয়ে যেতে পারি। কিন্তু তার জন্য আমার পারসেপশনটা, আমার দৃষ্টিভঙ্গিটা, মানে উপযুক্ত দৃষ্টি শক্তির ব্যবহার, যেটা আমি বলবো, সেটা কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার। সেটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। সুতরাং এটা অনেক সময় আমি যেটা বললাম, দৈহিক চক্ষু দিয়ে হয়তো হয় না, মানসিক চক্ষু দিয়ে হয়। তাহলে এটা অনেক সময় মনের মানে মনের গঠন থেকে আসতে পারে, মানসিক ভাবে আসতে পারে। কিন্তু সেটা সাইকোলজিক্যাল হতে পারে, কিন্তু সেটা কগনিটিভ। সেই মনের চক্ষু দিয়ে আমি কখন দেখতে পারি? যখন আমার বুদ্ধিটা কাজ করে। যদি আমার বুদ্ধিটা কাজ, যাদের যেসব মানুষরা মানসিকভাবে অসুস্থ, তাদের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনা আসে না, তারা এই দুটিকে রিলেট করতে পারে না। বৌদ্ধিকের সঙ্গে মানসিক, কগনিটিভের সঙ্গে সাইকোলজিক্যাল, এটা তারা রিলেট করতে পারে না। এবং এটাও ঠিক যে আমি যত পরিষ্কারভাবে দেখব, যত স্বচ্ছ হবে আমার দৃষ্টি, সেটা মানসিক চক্ষু দিয়েই হোক, দৈহিক চক্ষু দিয়েই হোক, যত স্বচ্ছ হবে, তত আমার শিক্ষাটা অনেক পরিষ্কার হবে। এই আমার অভিজ্ঞতাটা পরিষ্কার হবে, এই অভিজ্ঞতাটাই তো আমার শিক্ষা। আমার দৃষ্টিভঙ্গিটা আমার যতটা স্বচ্ছ হবে, যতটা মানে আমি সেটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারবো, উপলব্ধি করতে পারবো, ততই আমার শিক্ষার উন্নতি হবে। এই 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 মানে পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। এবং নেক্সট আমি যেটা বলেছি, কনসেপ্ট ফরমেশন। কনসেপ্ট একটা ফরমেশন, তা কনসেপ্ট ফরমেশন কি হচ্ছে, যে কনসেপ্ট এবং ফরমেশনটাকে আমি আলাদা করে দিয়েছি এই জন্য যে কনসেপ্ট হচ্ছে ধারণা, এবং তার ফরমেশন হচ্ছে কনসেপ্ট ফরমেশন। যদিও এটাকে এক কথাতেও বলা যায় কনসেপ্ট ফরমেশন। তার মানে আমার ধারণার একটা আকার তৈরি হচ্ছে। ফরমেশন অফ হোয়াট? ফরমেশন অফ কনসেপ্ট। তার মানে আমার আকারটা তৈরি হচ্ছে, আমার ধারণার একটা আকার তৈরি হচ্ছে, একটা গঠন তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি, সেটাকেই বলা হচ্ছে কনসেপ্ট ফরমেশন।
আচ্ছা, সেই কনসেপ্টটা আমরা মানুষ চক্ষু দিয়ে হতে পারে, বা আমার সামনে সেটি নেই কিন্তু আমি সেটাকে ভাবতে পারছি, বা আমার পূর্ব জ্ঞানে আমি কিছু একটা দেখেছি, বর্তমানে সেই দিন সেই ধরনের কিছু আমার চোখের সামনে এসেছে, যেটাকে আমি এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে পারছি। নেক্সট হচ্ছে মেমরি। মেমরি যেটা আমি বললাম, স্মৃতিশক্তি। স্মৃতি আমাদের কিন্তু এটাকে ভীষণভাবে চালিয়ে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। স্মৃতিশক্তি আমাদের এইভাবে নানা রকম মানসিক অনুশীলনের মানে সুবিধা করে দেয়। স্মৃতিশক্তিতে আমার স্মৃতিতে যদি থাকে, কিন্তু তার জন্য কি দরকার, আমার স্মৃতিটা খুব প্রখর হওয়া দরকার, এবং সেই স্মৃতিটা প্রখর হওয়ার জন্যও কিন্তু আমার কগনিটিভ লার্নিং এর দরকার আছে, মানে বৌদ্ধিক শিক্ষার দরকার আছে। সেটা হয়তো আমরা সবসময় খুব পরিষ্কারভাবে বুঝতে পারি না, কিন্তু তবুও সেটা আমাদের ভীষণ দরকার। এবং রিজনিং, আমাদের মধ্যে একটা যুক্তিবাদ দরকার, যুক্তিসম্মত চিন্তা ভাবনা আমাদের মধ্যে দরকার, যে এটা থেকে এটা হতে পারে, এটা থেকে এটা হবে না, এটা হয়েছিল বলেই আজকে আমি এটা দেখতে পাচ্ছি, মানে একের সঙ্গে অন্যর একটি মেল বন্ধন সেইটা হতে পারে। আজকে আমরা যদি বলি মানুষ মরণশীল, রামবাবু একজন মানুষ, রামবাবু মরণশীল, এটা একটা যুক্তিবাদী চিন্তা, কিন্তু সেটা আসছে আমার এই কগনিটিভ লার্নিং থেকে। কগনিটিভ লার্নিং যদি আমার না থাকে তাহলে এটা সম্ভব নয়। আচ্ছা, এইবারে আমার বক্তব্য হবে যে এই কগনিটিভ লার্নিংটাকে কি করে আমরা সাজাবো কি করে, অর্গানাইজেশন কি করে, অর্গানাইজ শিখবো কি করে, এটাকে সাজাবো কি করে, এটাকে তৈরি করব। তো কগনিটিভ লার্নিং তৈরি করার জন্য, মানে বৌদ্ধিক শিক্ষা তৈরি করার জন্য যেটা খুব বড় কথা, সেটা হচ্ছে আমাদের একটা উপযুক্ত পরিবেশ পরিস্থিতির দরকার আছে। কগনিটিভ লার্নিং এর জন্য আমার একটি উপযুক্ত পরিবেশ পরিস্থিতির দরকার আছে। পরিবেশ আমাদের এই কগনিটিভ লার্নিংটাকে তৈরি করতে সাহায্য করে। মানে আমি হয়তো একটি শ্রেণীকক্ষে আছি, যেখানে আমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আছি, কিংবা ছাত্রছাত্রী হিসেবে আছি, কিন্তু এই যে শিক্ষণীয় পরিবেশ, শিক্ষার পরিবেশ, এটা আমাকে কিন্তু সাহায্য করছে আমার বৌদ্ধিক বিকাশ ঘটাতে। আমি হয়তো সেই জায়গায় না থাকলে, যে বিষয় আমার ক্লাসে আলোচনা হচ্ছে বা শ্রেণীকক্ষে আলোচনা হচ্ছে বা আলোচনা হয়েছে, তার কগনিটিভ লার্নিং আমার মধ্যে হতো না। আচ্ছা, তার জন্য আমাদের যেটা আবার দরকার, যে আমাদের একটা ভিজুয়ালাইজ করা, মানে আমাদের মানুষ চক্ষু দিয়ে দেখা বা দৈহিক চক্ষু দিয়ে দেখা। ভিশন থেকে ভিজুয়ালাইজ, ভিশন মানে আমাদের দৃষ্টি, সেই দৃষ্টিটা থেকে আমাদের একটা কিছু দেখা, মানে আমি আমার চোখের সামনে একটা ছবি দেখছি, সেই ছবিটা আমি চোখ দিয়ে দেখছি ঠিকই, কিন্তু তার একটা মনের প্রতিচ্ছবিও তৈরি হচ্ছে তার সঙ্গে। আমি যদি একটা খুব সুন্দর, আমার সামনে একটা খুব সুন্দর ছবি রাখা আছে, সেই যে সৌন্দর্যটা, সেটা কিন্তু আমার অনুভবের বিষয়। সেই পয়েন্টটাতেই আমি এবার আসবো। এবং তার সঙ্গে হয়তো দেখা যাচ্ছে যে এই সুন্দর ছবিটার সঙ্গে একটা খুব সুন্দর মানে মিউজিক বাজছে, একটা খুব সুন্দর সুর আমার কানে ভেসে আসছে, যে দুটোকে আমি কোথাও না কোথাও এক করতে পারছি। তাহলে ওই যে আমার কানটা তৈরি হচ্ছে, আমার যে একটা শ্রবণ ক্ষমতা এবং সৌন্দর্য, এটার মধ্যে আমি একটা মেলবন্ধন করছি, এটাও আমার কগনিটিভ লার্নিং। এবং অ্যাট দ্য সেম টাইম আমার হচ্ছে একটা ফিলিং, একটা হচ্ছে অনুভব, এটা আমি দেখছি, শুনছি এবং ভাবছি। খুব সোজা কথায় বলতে গেলে, আমরা দেখছি, আমরা শুনছি, আমরা ভাবছি। এবং দেখা যাচ্ছে যে এইগুলো অবশ্যই ফিজিক্যাল, মানে দৈহিক, এটা ফিজিওলজিক্যাল, যেটা হচ্ছে আমাদের ফিজিওলজি, আমাদের শরীরের গঠন থেকে আসে। এটা আমাদের নিউরোলজিক্যাল, আমাদের স্নায়ু থেকে আসে, নার্ভ যেগুলো আমরা বলি, নিউরোলজিক্যাল আমাদের সেন্সরি থেকে, সেন্সরি অর্গান থেকে, মানে আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা চালিত হচ্ছি। এবং এর মধ্যেও আমাদের বৌদ্ধিক বিকাশ আছে, এর মধ্যে আমাদের অনুভবের কথা আছে। সুতরাং আমরা দেখছি যে এই যে পারসেপশনটা
বা দেখাটা, কিছু কিছু সামনে দেখা, খুব সোজা কথায় বলতে গেলে দেখা, এই পারসেপশনটা নানা রকম ভাবে তৈরি হয়, নানা রকম ভাবে তৈরি হয়, যে তৈরি হওয়াটা ভীষণভাবেই কগনিটিভ, বৌদ্ধিক বিকাশ থেকে আসে। আবার তার মধ্যে অ্যাফেক্টিভ ডোমেন, যেটা হচ্ছে অনুভূতিমূলক শিক্ষা, অ্যাফেক্টিভ স্তর যেটা আমরা বলি, বা আমরা বলতে পারি অ্যাফেক্টিভ কনসেপ্ট, সেটার মধ্যেও অনেকটা কাজ করে। এবং শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানীর মতে এইটি প্রথমে হচ্ছে ফিজিক্যাল, মানে তার একটা দৈহিক আকার আমরা ভাবছি, তারপরে ভাবছি ফেনোমেনাল। ফেনোমেনাল কথাটার অর্থ হচ্ছে সেটা একটা বস্তু বিশেষে রূপান্তরিত হচ্ছে, যেটা আমি চোখে দেখছি সেটা আমার কাছে বস্তু বিশেষে রূপান্তরিত হচ্ছে। আমি একটা মানুষের ছবি দেখছি, সেই ছবিটা আমার কাছে একটা ফিজিক্যালি, আমি একটা, বা ফিজিক্যালি আমার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি, সেটা আমার ফিজিক্যাল পারসেপশন। কিন্তু এটা ফেনোমেনাল পারসেপশন হতে পারে, যেটার মানে হচ্ছে তিনি যখন আমার তার আকার সম্বন্ধে আমার একটা ধারণা, আমার একটা মানে আমার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। তিনি হয়তো আমার চোখের সামনে থেকে সরে গেছেন, তবুও তার ছবিটা আমার মনের মধ্যে রয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে মানসিক অনুশীলন। এবং যারা এই ব্যাপারে অভিজ্ঞ, দক্ষ, যারা শিক্ষাবিদ বা যারা মনোবিজ্ঞানী, তারা বলছেন যে এই কগনিটিভ লার্নিং খুব ভালোভাবে ডেভেলপ করে যদি পুরাতন এবং নূতনের মধ্যে আমরা একটা মেলবন্ধন তৈরি করতে পারি। মানে আমাদের যা আমরা শিখেছি বা পূর্ব জ্ঞান আমাদের বর্তমান জ্ঞানকে প্রভাবিত করে, এবং অতীত বর্তমান এই দুয়ের মেলবন্ধন আমার ভবিষ্যৎকে উন্নত করবে। ভবিষ্যতের জ্ঞানের পরিধি আমার বেড়ে যাবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি দেখছি যে শুধু বেড়ে যাবে না, আমার মানে জ্ঞানের মানটা, কোয়ালিটি, সেটাও অনেক উন্নত হবে। এবং এই প্রসঙ্গে বলা যাচ্ছে যে আমরা যে এই যে আগে আমি যেটা বললাম, এই যে কগনিটিভ লার্নিং, যেটা আমি বলছি হায়ার মেন্টাল গ্রোথ, মানে এটার সম্পূর্ণটাই নানা রকম তথ্য ভিত্তিক। সেটা কখনো আমরা সংশ্লেষণ করছি, কখনো বুঝছি, কখনো যুক্তি দ্বারা ভাবছি, কখনো বিশ্লেষণ করছি, কখনো তুলনা করছি, কখনো তার মূল্যায়ন করছি। সুতরাং এটা হচ্ছে একটা অত্যন্ত উন্নত মানসিক পদ্ধতি, যার মধ্যে দিয়ে আমাদের যেতেই হবে। না গেলে, যদি আমরা যেতে না পারি, সেটা কিন্তু তাহলে আমরা মানসিকভাবে সুস্থ মানুষ নই। এবং শিক্ষাবিদরা এটাও বলছেন যে এই পদ্ধতির মধ্যে দিয়ে গেলে আমাদের মধ্যে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ তৈরি হবে। প্রবলেম মানে কি, যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই তো নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়, ওঠানামার মধ্যে দিয়ে যায়। প্রবলেম মানে প্রকৃত অর্থে সমস্যা নয়, অভিজ্ঞতা, মানে ফ্যাক্ট, যেটা ঘটছে, ঘটনা। প্রবলেম সলভিং, আমি একটা জিনিস পড়ছি বা আমি একটা জিনিস দেখছি, সেটা সম্বন্ধে আমার মানে সেটা ঠিক কি, বা সেটা কি দেখছি, কি হচ্ছে আমার সামনে একটা ঘটনা ঘটছে, সেটা কি হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু এই যে বিভিন্ন স্তরের কথা আমি বলছি, এগুলোর কিন্তু প্রয়োজন আছে। এবং মনোবিজ্ঞানীদের মতে এটা যখনই আমি করতে পারবো, ঠিকভাবে সেই মানসিক স্তরে পৌঁছতে পারবো, আমি বলতে পারি যে এটা আমার হায়ার ইন্টেলেকচুয়াল এবিলিটি। তার মানে হচ্ছে আমার অত্যন্ত উন্নত বৌদ্ধিক কৃতিত্ব, আমার দক্ষতা তৈরি হচ্ছে। এবং সেই জায়গায় পৌঁছতে কিন্তু আমার অনেক সময় লাগে। ধাপে ধাপে, বয়সের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারি। আচ্ছা, এরপরে আসছে যে বিদ্যালয়ের
বিদ্যালয়ের লার্নিং এনভায়রনমেন্ট, বিদ্যালয়ের শিক্ষাগত পরিবেশ। আচ্ছা, এই শিক্ষাগত পরিবেশ আমি এতক্ষণ যেটা বললাম সেটি বিভিন্ন মানুষের বিভিন্ন মানে ব্যক্তিগতভাবে তাদের অভিজ্ঞতার কথা বললাম। সে শিক্ষক হতে পারেন, শিক্ষার্থী হতে পারেন, কিন্তু এরকম অনেকে এরকম বড় মনোবিজ্ঞানীরা বলেছেন, যেরকম জন পিয়াজে, তিনি বলছেন যে এখানে একটা সোশ্যাল ইন্টারাকশন হয়, সামাজিক মেলবন্ধন তৈরি হয়, একে অপরের সঙ্গে একটা দেওয়া নেওয়ার জায়গা তৈরি হয়। একটা বিদ্যালয় সেটা কি সেটা একটা সমাজের একটা অংশ, এবং সেখানে আমরা ছাত্রছাত্রীদের শুধু কিছু প্রথাগত পুঁথিগত জ্ঞান আহরণ করতেই পাঠাই না। আমরা সেখানে কেন পাঠাই? তার মধ্যে সে নিজে একটা প্রকৃত মানুষ হিসেবে তৈরি হবে, এবং তার মধ্যে সামাজিকীকরণ হবে। সে নিজেকে একজন প্রকৃত সামাজিক মানুষ হিসেবে চিহ্নিত করতে পারবে। সেটাই হচ্ছে আমাদের সোশ্যাল ইন্টারাকশন। এবং অন্যান্য আরো কেউ বলেছেন, যেমন ভাইগটস্কি আরেকজন মনোবিজ্ঞানী, তিনি বলছেন যে এই সামাজিকীকরণের সঙ্গে আমাদের সংস্কৃতির একটা বিভিন্ন খুব মানে নিবিড় সংযোগ রয়েছে। সুতরাং আমাদের এই বৌদ্ধিক শিক্ষার মধ্যে সামাজিকীকরণও আছে। আমরা নিজেরা শিখছি, আমরা হয়তো অন্যকেও শিক্ষা দিচ্ছি, সেটা আমাদের মধ্যে একটা সামাজিকীকরণ। বা আমি যখন অন্যান্য অনেকের সঙ্গে শিখছি, পিয়ার গ্রুপ লার্নিং যেটা আমি বলতে পারি, সে আমি আমার সমবয়সী আর 5 জনের সঙ্গে শিখছি, সেটাও হচ্ছে আমার মধ্যে একটা সামাজিকীকরণ, সেটা হচ্ছে সোশ্যাল লার্নিং। এবং অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে একটা কালচারাল মানে ভিউ পয়েন্টও ভাইগটস্কি বলেছেন। পিয়াজে এবং ভাইগটস্কির মধ্যে, এই দুজন মনোবিজ্ঞানীর মধ্যে কিছু মিল আছে, কিছু পার্থক্য আছে। ভাইগটস্কি এখানে সাংস্কৃতিক যে মানসিক উন্নতি, এবং সেটা তিনি বলছেন যে সংস্কৃতি এবং সামাজিকীকরণ, এটি দুটি একে অপরের পরিপূরক, একে অপরকে বাদ দিয়ে তৈরি হয় না। এবং এর পরে তিনি বলছেন, এর তারা মানে আমরা দেখছি যে অন্যান্য থিওরির কথা অনুযায়ী আরো অনেক মনোবিজ্ঞানী আছেন, তারা নানা রকম ধারণা দিয়েছেন আমাদের। তারা বলছেন যে এটা কি করে সম্ভব, এই ধরনের জ্ঞান আহরণ কি করে সম্ভব, বৌদ্ধিক বিকাশ কি করে সম্ভব? আমাদের ইন্দ্রিয় সাহায্যে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়র সাহায্যে আমাদের এই ধরনের জ্ঞান আহরণ সম্ভব। এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা যেতে পারি না। এবং এর মধ্যে থেকে তার যে মানে শিক্ষাজনিত যে দক্ষতাটা তৈরি হচ্ছে, সেটা তার মধ্যে একটা লার্নিং স্টাইল তৈরি করছে। একটা লার্নিং স্টাইলের কথা হচ্ছে যে এই কথাটার অর্থ হচ্ছে শিক্ষা ভিত্তিক, মানে স্টাইল কথাটা আমরা যেভাবেই ধরি না কেন, শিক্ষা ভিত্তিক উপায় আমি বলতে পারি, শিক্ষা ভিত্তিক প্রথা আমি বলতে পারি, শিক্ষা ভিত্তিক পদ্ধতি আমি বলতে পারি। সেই লার্নিং স্টাইল তৈরি হয়, যেটার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, যে আমরা এটা মনে রাখতে হবে যে আমাদের এই ধরনের এইভাবে যদি ছাত্রছাত্রীকে শিক্ষা দিতে হয়, তাহলে আমাদের কিন্তু কিছু বিশেষ পয়েন্ট, বিশেষ চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। আচ্ছা, সেই চিন্তা ভাবনাগুলো কি? চিন্তা ভাবনাগুলো হচ্ছে যে যখন ছাত্রছাত্রী শিক্ষা নিতে শুরু করে, সে প্রথমে তার মানসিক গঠনটা কিরকম থাকে, এবং এটাকে ইংরেজিতে বলা হয় এন্ট্রি লেভেল বিহেভিয়ার। এন্ট্রি মানে প্রবেশ করা, লেভেল বিহেভিয়ার। সে যখন শিক্ষা জগতে প্রবেশ করছে, তার মানসিক গঠনটা, তার ব্যবহারিক গঠনটা কিরকম থাকে। এবং দেখা যাচ্ছে যে এইটার ওপর কিন্তু ভীষণ রকম এই এন্ট্রি লেভেল বিহেভিয়ার, তার মানে হচ্ছে সে যখন শিক্ষার সূচনাতে তার মানসিক গঠন, তার ব্যবহারিক মানে কার্যকলাপ কিরকম হয়,
এবং বলা হচ্ছে যে এই কগনিটিভ লার্নিং আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ আনতে সাহায্য করে। বিহেভিয়ারাল চেঞ্জ মানে নানা রকম নির্দেশাবলীর মাধ্যমে আমাদের ব্যবহারিক জীবনের নানা রকম পরিবর্তন আনতে সাহায্য করে। এবং এই আমরা যদি উপযুক্তভাবে শিক্ষার সূচনা করতে পারি, তাহলে আমরা দেখব যে আমরা ছাত্রছাত্রীদের প্রকৃতভাবেই উদ্বুদ্ধ করতে পারবো, প্রকৃতভাবে আগ্রহী করতে পারবো, প্রকৃতভাবেই তাদের নানা রকম চিন্তা ভাবনার মাধ্যমে তাদের এগিয়ে নিয়ে যেতে পারবো। তারা যেখানে শুরু করেছিল এবং যখন তারা শেষ করছে, সেই জায়গার মধ্যে একটা বিস্তর পার্থক্য। সে হয়তো 1% শুরু করেছিল, সে শেষ করলো 80%। তার মানে এই যে পুরো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল, যেখানে তার পঞ্চ ইন্দ্রিয় কাজ করলো, যেখানে তার অনুভূতি কাজ করলো, যেখানে তার বৌদ্ধিক শক্তি কাজ করলো, যেখানে তার মধ্যে নানা রকম মানসিক অনুশীলন হলো, এই যে পদ্ধতির মধ্যে দিয়ে সে গেল, তাহলে দেখব যে আমরা শেষে আমরা দেখতে পাবো যে তার মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে। যে শিক্ষার্থীকে নিয়ে আমি শুরু করেছিলাম, আমার যখন শিক্ষা শেষ হলো, মানে শিক্ষা দেওয়া শেষ হলো, তখন আমি দেখছি তার মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। কিন্তু তার জন্য আমরা যেটা মনে রাখতে হবে যে বিদ্যালয়ে বিভিন্ন রকম কার্যাবলীর আমাদের প্রচলন করতে হবে। শুধু আমাদের নিয়ম মানে গতানুগতিক পুঁথিগত শিক্ষা, যেটাকে আমরা বলি থিওরিটিক্যাল এডুকেশন, সেটা দিলে কিন্তু চলবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের তাদের মধ্যে নানা রকম মানে অভিজ্ঞতার সুযোগ করে দিতে হবে। সেই সুযোগ নানা রকম অনুষ্ঠান, নানা রকম কার্যাবলী, নানা রকম হাতে কলমে কাজ, যেরকম একটা আমি অনেক কয়েকটা ক্লাসে মেনশন করেছি জন ডিভির কথা, যিনি বলছেন লার্নিং বাই ডুইং। তার মধ্যে কর্মের মধ্যে দিয়ে শিক্ষা, কর্মশিক্ষা, অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা, ওই গতানুগতিক প্রথাগত পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে তাদের নানা রকমের শিক্ষার, বৈচিত্র্যময় শিক্ষার ব্যবস্থা করতে হবে, যার দ্বারা তার বৌদ্ধিক উন্নতি, মানসিক উন্নতি, অনুভূতির উন্নতি, দক্ষতার উন্নতি, সব রকমের উন্নতি হবে। কিন্তু তার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের বৌদ্ধিক উন্নতি। এবং তার ফলে তার যে একটা বিরাট পরিবর্তন আসবে, সেটার আমরা উপযুক্ত মূল্যায়ন করে দেখতে পারি যে সে কতটা তার পরিবর্তন হলো। সেই রকম নানা রকম পরীক্ষা আছে, মানে মনোবিজ্ঞানে নানা রকম পরীক্ষা আছে, যেটার মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে এই ছাত্র বা এই ছাত্রটির যেখানে সে শুরু করেছিল আর আজ তার শিক্ষা সমাপ্ত হচ্ছে, হয়তো তার যেখানে সে যদিও শিক্ষার কোনো সমাপ্তি হয় না, তবুও মানে নিয়মানুবর্তিতার খাতিরে আমি বলছি, নিয়মের ভিত্তিতে আমি বলছি, হয়তো দেখা গেল তার শিক্ষা আজকে প্রথাগতভাবে শেষ হলো, সেখানে দাঁড়িয়ে সে কতটা শিখলো। তার মানে তার এন্ট্রি লেভেল বিহেভিয়ার, তার শুরু এবং এক্সিট লেভেল বিহেভিয়ার, সে যখন বেরিয়ে যাচ্ছে, এন্ট্রি আর এক্সিট আমরা এটা সবসময় প্রেক্ষাগৃহে দেখতে পাই। এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে এক্সিট, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। সেইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এছাড়া আমাদের মনে রাখতে হবে আরো কিছু ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ফর্মাল, যেটা হচ্ছে খুব প্রথাগত, এবং আমি যেটা বলছি প্রথাগতর বাইরের শিক্ষা, যেটা আমরা স্কুল ছাড়া, আমাদের মানে বিদ্যালয় ছাড়া আমরা নিজেদের গৃহে পেতে পারি, আমাদের সমাজে পেতে পারি, আমরা যে মানে এলাকায় বাস করি সেখানে পেতে পারি, আমাদের পারিপার্শ্বিকতার মধ্যে আমরা পেতে পারি। এবং এই যেখানেই আমরা শিক্ষা পাই না কেন, সব শিক্ষাই কিন্তু উপযুক্ত শিক্ষা। এবং যে কোনো শিক্ষার মধ্যে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, মানে অতীত এবং বর্তমান,
তার একটা মেলবন্ধন ঘটানো দরকার। আমি যেটা আজকে শিখছি এর মানে তা নয় যে আমি যেটা আগে শিখে এসেছি সেটার একটা শেষ হয়ে গেছে, না, এটা একটা চলমান পদ্ধতি, এটা কখনোই শেষ হয় না, কন্টিনিউয়াস প্রসেস। এক জায়গায় শুরু হয়, এক জায়গায় চলতে থাকে, সারা জীবন ধরেই আমরা শিখবো, সারা জীবন ধরেই আমাদের শিক্ষার বিকাশ ঘটতে পারে, সারা জীবন ধরেই আমাদের শিক্ষার আলো আমাদের আলোকিত করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিছু প্রথাগত নিয়ম মেনে চলি। আমরা আজকে প্রথাগত শিক্ষার বাইরেও, কাল থেকে আমি হয়তো প্রথাগত শিক্ষা আমার আজকে শেষ হলো, কাল থেকে আমি হয়তো প্রথাগত শিক্ষার বাইরে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এবং আরেকটা হচ্ছে যেটা এই প্রসঙ্গে বলে রাখা দরকার, সেটা সেই পয়েন্টটা হচ্ছে জেনারেলাইজেশন, মানে হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণ কথাটার মানে কি হচ্ছে, যে আমি হয়তো শিক্ষার মাধ্যমে একটা উপসংহারে পৌঁছলাম, একটা বক্তব্যের মধ্যে পৌঁছলাম। সেই বক্তব্যের মধ্যে আমি কি করে পৌঁছলাম, আমার বিভিন্ন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শিক্ষার মাধ্যমে আমি পৌঁছলাম যে এটা এরকম হতে পারে। হ্যাঁ, সেটা বিষয়বস্তুর ক্ষেত্রে হতে পারে, অভিজ্ঞতার ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, তো আমরা দেখছি যে এই যে সাধারণীকরণ, এই সাধারণীকরণের অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। সাধারণীকরণ যেটা আমি পৌঁছলাম, যে উপসংহারে আমি পৌঁছলাম, যে বক্তব্যে আমি পৌঁছলাম, যেটাকে আমরা বলছি জেনারেলাইজেশন, সেই প্রস্তাবটি, সেই চিন্তা ভাবনাটি, সেই জ্ঞানটি আমি আবার কোথাও কাজে লাগাতে পারবো। এটাকে আমরা ট্রান্সফার বলতে পারি, অ্যাপ্লিকেশন, প্রয়োগ। সেই সাধারণীকরণের মধ্যে দিয়ে যখন আমি একটা কনক্লুশন ড্র করলাম, তার মানে হচ্ছে আমি একটা উপসংহারে পৌঁছলাম, আমি একটা সিদ্ধান্তে পৌঁছলাম, আমি একটা বক্তব্যে পৌঁছলাম, আমি একটা ধারণায় পৌঁছলাম, আমি একটা আমার ধারণার পৌঁছলাম, আমার মতামতে পৌঁছলাম। সেইখান থেকে কিন্তু আবার আমি নতুন ভাবে কিছু আমার চিন্তা ভাবনাটাকে এই চিন্তা ভাবনাটাকে কোথাও প্রয়োগ করে আমি কিন্তু আবার নতুন ভাবে কিছু শিখতে পারি, নতুন ভাবে কিছু জানতে পারি। সুতরাং আমরা দেখছি যে ওই যে বলছি চলমান একটি শেষ একটি শুরু নয়, কোথাও কোনো ফুল স্টপ টানা যায় না। এটা সারা জীবন ধরে আজীবন আমৃত্যু মানুষ শিখতে পারে, এবং একটি চলমান প্রসেস, চলমান পদ্ধতি, এটার মধ্যে কোনো ছেদবিন্দু পড়ে না, এটা চলতেই থাকে। এবং বলা হচ্ছে যে এটা সম্ভব, খুব ভালোভাবে সম্ভব, যদি আমরা আমাদের স্মৃতিশক্তিকে বিভিন্নভাবে চালিত করি। স্মৃতিশক্তিতে কি হতে পারে, স্মৃতিশক্তির মধ্যে আমরা কিছু জিনিস স্মৃতিতে আনতে হবে, স্মৃতিতে কিছু জিনিস রাখতে হবে, রিটেন করতে হবে, এবং স্মৃতি থেকে ব্যবহার। এই যে আমি এক ধরনের জ্ঞানকে অন্য জায়গায় ব্যবহার করছি, এটা আমার স্মৃতিশক্তির মাধ্যমে হচ্ছে। স্মৃতিশক্তিটা আমার আছে বলেই আমি এটা করতে পারছি। এবং কিন্তু অনেক সময় দেখা যায় যে তার মানে উপযুক্ত ব্যবহার আমরা করতে পারি না, আমরা হয়তো ভুলে যাই। আমাদের ভুলে যাওয়ার জন্য আমার স্মৃতিশক্তির উপযুক্ত ব্যবহারটা হচ্ছে না। এবং বলা হচ্ছে অনেক সময় দেখা যায়, বিশেষ করে একটু বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায় যে দু রকমের স্মৃতিশক্তি হয়, যেটা মানে মানে খুব বর্তমানে ঘটেছে সেরকম স্মৃতিশক্তি, সেটা হয়তো তিনি মনে রাখতে পারছেন, কিন্তু যেটা বেশ কিছুদিন আগে ঘটেছে সেটাকে তিনি মনে রাখতে পারছেন না। তার মানে কি, বর্তমান যেটা খুব কাছের সেই ঘটনাকে তিনি মনে রাখতে পারছেন, কেউ কারুর কথা হতে পারে, কিন্তু যে ঘটনাটা 1 বছর আগে ঘটে গেছে সেটাকে তিনি তার স্মৃতিশক্তিতে আনতে পারছেন না, বা যে শিক্ষাটা কেউ 1 বছর আগে পেয়েছে এবং সেটাকে সে মনে করতে পারছে না, তার প্রয়োগ সে করতে পারছে না। কিন্তু সুতরাং আমাদের
চেষ্টা করতে হবে, এটা আমাদের একটা প্রচেষ্টা থাকবে যে ছাত্রছাত্রীদের মধ্যে সেটা এই বর্তমানের সঙ্গে অতীতকে স্মৃতিশক্তির ভান্ডারে সবসময় রাখা। আমরা যেটাকে ইংরেজিতে বলে থাকি লং টার্ম মেমোরি এবং শর্ট টার্ম মেমোরি। আমরা অনেক ছোট ছোট ঘটনা মনে রাখি, কিন্তু অনেক বড় ঘটনা ভুলে যাই। আবার উল্টোটাও হতে পারে, আমরা অনেক বড় ঘটনা মনে রাখি কিন্তু ছোট ছোট ঘটনা ভুলে যাই। সেটা এটা এটা কেন হয় বলাটা একটু একটু শক্ত ব্যাপার, একটু কঠিন ব্যাপার, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের মনকে খুব নাড়া দেয়, আমাদের মনকে নানা রকম ভাবে প্রভাবিত করে। সেই প্রভাবটা এতটাই মানে কি বলবো, প্রভাবটা এতটাই আমাদের মনের মধ্যে গেঁথে যায় যে সেই প্রভাবটা থেকে আমরা বেরোতে পারি না বলে সেই ছোট ঘটনাটা হয়তো 2 বছর আগে কিছু একটা ঘটেছে, 2 বছর আগে কিছু একটা শিখেছি, সেটা আজকেও আমার মনে আছে। সব এটা মানুষের জীবনেও হতে পারে, শিক্ষা ক্ষেত্র হতে পারে। কেউ আমাকে এই ব্যাপারে কোনো একটা সুন্দর ধারণা দিয়েছিলেন 1 বছর 2 বছর আগে, আজকেও আমি ভুলিনি। অথচ আমি দেখছি যে আমি যেটা কাল শিখেছি বা কয়েকদিন আগে শিখেছি, যেটা আমার মানে মানে এখনকার বর্তমান, হ্যাঁ, রিসেন্ট প্রেজেন্ট যেটাকে আমি বলতে পারি, সেই বর্তমানটাকে আমি হয়তো মনে রাখতে পারছি না। এবং এটার সম্বন্ধে বলা হচ্ছে যে আমাদের এর জন্য একটা চর্চা করা দরকার, স্মৃতিশক্তির একটা চর্চা করা দরকার, যে আমি কতটা মনে রাখতে পারছি, কতটা পারছি না। আমরা যদি মনে রাখতে না পারি, আমরা কোথাও সেটাকে লিখিত আকারে রাখছি, কোথাও সেটাকে কোনো না কোনো ভাবে সেই স্মৃতিকে, সেটা মানে সবসময় যে খুব সদর্থক স্মৃতি নাও হতে পারে, নমর্থকও হতে পারে, বা শিক্ষণীয় অবশ্যই হতে পারে, সেই স্মৃতিকে আমাদের মানে জাগিয়ে তোলার জন্য আমাদের এই প্র্যাকটিস, এই অভ্যাস আমাদের দরকার। সেই অভ্যাসটা কি, যে কোনো না কোনো ভাবে নানা আমাদের স্মৃতিশক্তিকে জাগিয়ে রাখা। সেই জাগিয়ে রাখার জন্য সেই যে স্মৃতিটা আমার যে ঘটনাটা অনেকদিন আগে ঘটে গেছে, তাকে মনের মধ্যে গেঁথে রাখা। তার জন্য আমাদের মেন্টাল প্রসেসিং দরকার, মানসিক অনুশীলন দরকার। সেটা আবার অনেক সময় হয় আমি কোথাও একটু লিখে রাখলাম, কোথাও ভেবে রাখলাম, কোথাও মনে করার চেষ্টা করলাম যে কি ঘটেছিল, কি শিখেছিলাম, এইটাও হতে পারে। সুতরাং স্মৃতিশক্তিকে উজ্জীবিত করতে হবে, স্মৃতিশক্তিকে সবসময় জাগিয়ে তুলতে হবে। কেননা এই স্মৃতি আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশে সহায়তা করে, অনেক ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশে সহায়তা করে। এবং স্মৃতিশক্তি নানা রকম ভাবে তৈরি হতে পারে। দুটি একই ধরনের ঘটনা ঘটলে, হয়তো এই ঘটনাটা কিছু অনেক আগে ঘটেছে, কিন্তু আমি সেই স্মৃতিশক্তি আমাকে বর্তমানে ঘটনাটা ভাবতে সাহায্য করে। আমি হয়তো স্মৃতিশক্তির মাধ্যমে আমি হয়তো দেখেছি সাদৃশ্যগত ভাবে স্মৃতিশক্তি বেড়ে যায়, যে আমি হয়তো এমন একটা কিছু আমার সামনে রয়েছে যেটা আমার কোনো পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে সাদৃশ্যগত ভাবে। আমি হয়তো এই কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার কোনো একটা পাঠের কথা ভাবছি, যে পাঠটি যে ধরনের পাঠটি আমি হয়তো আগে পেয়েছি অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে, সেই স্মৃতিশক্তিটা আমার তৈরি হচ্ছে, সাদৃশ্যগত ভাবে হয়। এটা শুধু যে মানে প্রথাগত শিক্ষা না, জীবনের যে কোনো সময় এটা হতে পারে। কিছু দেখে কিছু মনে করা, কিছু দেখে মনের মধ্যে কিছু মনে করা, ও এটা তো এরকম, হ্যাঁ এটাই তো এরকম, হ্যাঁ, মানে কোনো বিষয়বস্তু, কোনো দ্রব্য, কোনো অবজেক্ট আমার স্মৃতিশক্তিকে জাগিয়ে তুলতে পারে, যেটা আমি হয়তো ভুলে যাচ্ছিলাম বা আমার মনের দরজায়, মনের মধ্যে সেটা ছিল না, কিন্তু সেটা আমাকে তুলে ধরলো। এটাও হতে পারে। আর একটা হতে পারে যে স্মৃতিশক্তিকে হয়তো আমরা খুব মানে বৃহৎ ভাবে কিছু একটা মনে নেই, কিন্তু তার কোনো অংশ আমার মনে আছে, যেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে। আমি হয়তো কোনো একটা কিছু কনসেপ্টের, কিছু ধারণার একটা
শর্ট ফর্ম, যাকে বলে অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্ম আমার মনে আছে যে ABCD বা DEF হোয়াটএভার, যাই হোক, কিন্তু তার আসল যে শব্দটা সেটা আমি ভুলে গেছি। তো এই শর্ট ফর্ম, যেটা একটি মানে তুলনামূলকভাবে একটি ছোট শব্দ, সেই ছোট শব্দটি আমার ওই আসল বড় শব্দটা মনে করতে সাহায্য করতে পারে, আমাদের হয়তো অনেক সময় আমাদের নাম আমরা মনে রাখতে পারি না, সেই নামটা মনে রাখার জন্য তার সম্বন্ধীয়, তার সঙ্গে মানে সম্পর্কযুক্ত কারুর কথা মনে করলাম, কারুর কথা মনে করলে সব তার নামটা হয়তো আমার মনে পড়ে গেল। সুতরাং আমাদের কথা হচ্ছে যে আমাদের বিচার বুদ্ধি, স্মৃতিশক্তি, আমাদের এসবের জন্য আমাদের বিভিন্ন ধরনের মানে শিক্ষণীয়, শিক্ষা ভিত্তিক কার্যকলাপ করা দরকার, এবং এটা বেড়ে যায়, সাধারণভাবে এটা বাড়ে, এটা উন্নত স্তরে যায় আমাদের বয়সের সঙ্গে সঙ্গে। আমাদের দৈহিক বয়স, মানসিক বয়স যত বাড়ে এটা বেড়ে যায়, এবং এটার সঙ্গে আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা যত বাড়ছে তত সেটাও আমাদের বেড়ে যাচ্ছে। সুতরাং বিচার বুদ্ধি, স্মৃতি, চিন্তা শক্তি, বৌদ্ধিক শিক্ষা সবকিছুর জন্যই আমাদের এই যে মনের গঠন, মনের অনুশীলন, সেটা আমাদের প্রথাগত শিক্ষার ক্ষেত্রেও হতে পারে, আবার নাও পারে, সেখানে কিন্তু আমাদের খুব বেশি করে মাথায় রাখতে হবে। সুতরাং স্মৃতি, আমি পরের অধ্যায়তে আমি স্মৃতির কথাটা বললাম, স্মৃতিটা কিন্তু আমাদের একটা খুব বড় হাতিয়ার, আমাদের এই কগনিটিভ লার্নিং এর জন্য, বৌদ্ধিক শিক্ষার জন্য স্মৃতি। কারণ সবকিছুই তো আমরা এই মুহূর্তে শিখতে পাচ্ছি না, আমার স্মৃতিতে অনেক কিছু আছে। আমি ভারতবর্ষের রাজ্যগুলির কথা একটা ক্লাসে পড়ে এসেছি, আবার সেই রাজ্যগুলি সম্বন্ধে আলোচনা হচ্ছে অন্য কোনো ক্লাসে, বা ভারতবর্ষের কোনো ব্যক্তিত্বর কথা আমি একটি ক্লাসে পড়ে এসেছি, আবার সেই ব্যক্তিত্ব সম্বন্ধে আমি যখন উঁচু ক্লাসে উঠেছি তখন সেখানে আলোচনা হচ্ছে। তো আমার সেই যে মানে ফেলে আসা ক্লাসের, মানে শ্রেণীকক্ষের শিক্ষা, সেটা যদি আমি আমার বর্তমান মানসিক স্তরে আনতে পারি, তাহলে শিক্ষাটা আমার সেই মানে বর্তমান শিক্ষাটা গ্রহণ করতে আমার অনেক সুবিধা হবে। আমি দুটোর মধ্যে একটা সুন্দর মেল বন্ধন তৈরি করতে পারবো। কিন্তু আমার মনের স্মৃতি থেকে যদি সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেটার আমার কিছু অসুবিধার আমি সম্মুখীন হতে পারি। তাই জন্য স্মৃতিশক্তিকে উজ্জীবিত করার জন্য, স্মৃতিশক্তিকে জাগিয়ে রাখার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।